গল্পের শুরুতে আমরা উইল নামের একজন বিজ্ঞানীকে দেখি যে অ্যালঝাইমার নামক রোগের চিকিৎসা খুঁজছিল, কারণ তার বাবাও অ্যালঝাইমার রোগের শিকার ছিলেন। উইলের তার বাবা ছাড়া এই পৃথিবীতে আর কেউ ছিল না, তাই সে যে কোনো মূল্যে অ্যালঝাইমার নামক রোগের ওষুধ বানাতে চেয়েছিল। অ্যালঝাইমার এমন একটি রোগ যাতে ধীরে ধীরে রোগীর স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে এবং শেষে সেই মানুষটা নিজের নাম পর্যন্ত ভুলে যায়। এখন উইলের এই পৃথিবীতে নিজের বাবা ছাড়া আর কেউ ছিল না, তাই সে নিজের বাবাকে নিজের থেকে দূরে যেতে দেখতে পারত না। উইল দিন রাত মেহনত করে অবশেষে একটি ওষুধ বানিয়ে নেয়, কিন্তু সবার প্রথমে মানুষের উপর এই ওষুধ টেস্ট করা একটা ঝুঁকিপূর্ণ কাজ ছিল। তাই এই ওষুধ সবার প্রথমে একটি স্ত্রী শিম্পাঞ্জির উপর টেস্ট করা হয়, আর যে ফলাফল সামনে আসে তা সবাইকে নাড়িয়ে দেয়। এই ওষুধে সেই স্ত্রীর শিম্পাঞ্জি অনেক বেশি বুদ্ধিমান হয়ে যায়। উইল যখন তার বুদ্ধিমত্তা দেখে তখন সে খুব খুশি হয়, আর এখন সে এই ওষুধটি মানুষের উপর ব্যবহার করতে চায়। উইল সবার আগে এই কথাটি তার সিনিয়রকে জানায় এবং এরপর বোর্ড অফ মেম্বারদের একটি মিটিং রাখা হয়, যেখানে সে তার প্রেজেন্টেশন দিচ্ছিল। উইলের এই নতুন ওষুধে সবাই খুব খুশি হয়, কারণ এর ফলাফল অনেক বেশি পজিটিভ ছিল। উইলের প্রেজেন্টেশন চলাকালীন অন্যদিকে সেই স্ত্রী শিম্পাঞ্জিকে দেখানো হয়, যার উপর উইলের ওষুধ ব্যবহার করা হয়েছিল। সেখানে একজন কর্মী আসে যে তাকে সেখান থেকে অন্য জায়গায় সরাতে চায়, কিন্তু আজ সেই শিম্পাঞ্জির স্বভাব একটু আলাদা ছিল। সে সেই জায়গা থেকে অন্য জায়গায় সরতে চাইছিল না। যখন কর্মীটি জোর জবরদস্তি করে তখন সেই শিম্পাঞ্জি খুব রেগে যায়। সে সেই কর্মীর হাত ধরে ফেলে এবং এরপর সেখান থেকে বেরিয়ে চারপাশে ভাঙচুর করতে শুরু করে দেয়। সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেই জায়গায় পৌঁছে যায় যেখানে বোর্ড অফ মেম্বারদের মিটিং চলছিল। এখানে উইল চাইলেও তাকে কন্ট্রোল করতে পারে না, কারণ এই শিম্পাঞ্জি অনেক বেশি রাগে ছিল। তাই এই শিম্পাঞ্জিকে গুলি করতে হয়, যার ফলে শিম্পাঞ্জিটার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই দুর্ঘটনার পর বোর্ডের মেম্বাররা এটা মেনে নেয় যে উইলের ওষুধের কারণেই এই শিম্পাঞ্জি আক্রমণাত্মক হয়ে গিয়েছিল। আর এখন শিম্পাঞ্জির মৃত্যুর সাথে সাথে উইলের এই পুরো এক্সপেরিমেন্টও সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। বোর্ডের মেম্বাররা ল্যাবে রাখা সমস্ত শিম্পাঞ্জিকে মেরে ফেলার নির্দেশ দেয়, কারণ তাদের উপরও উইলের বানানো ওষুধ ব্যবহার করা হয়েছিল। যদিও উইল তার বসকে বোঝানোর চেষ্টা করে যে আমার ওষুধে কোনো সমস্যা নেই, কিন্তু তার বস পরিষ্কার মানা করে দেয়। সে বলে যে যদি তোমার ওষুধে সমস্যা না থাকতো তাহলে সেই শিম্পাঞ্জি এতটা আক্রমণাত্মক হতো না। উইলের 5 বছরের এক্সপেরিমেন্ট এখন বৃথা হয়ে গিয়েছিল। সে ভেতরে ল্যাবের দিকে যায়, তখনই তার কাছে ল্যাবের কেয়ারটেকার আসে এবং তাকে জানায় যে আপনার ওষুধে কোনো সমস্যা নেই। আসলে শিম্পাঞ্জি আপনার ওষুধের কারণে আক্রমণাত্মক হয়নি, বরং সে ঠিক তখনই একটি বাচ্চার জন্ম দিয়েছিল, যে কারণে সে রেগে গিয়েছিল, কারণ তাকে সেখান থেকে সরানো হচ্ছিল। আর এখন উইল পুরো বিষয়টা বুঝতে পারে। সেই কর্মী তাকে বলে যে আমি বসের কথায় ওই সমস্ত শিম্পাঞ্জিদের মেরে দিয়েছি, আর সেই বাচ্চাটাকে মারতে পারিনি যে এইমাত্র জন্ম নিয়েছে। এরপর উইল কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি সেই বাচ্চাটাকে নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে উইলের বাবাও থাকেন। এবং এখানে আমাদের দেখানো হয় যে এই শিম্পাঞ্জির বাচ্চাটি ছোট ঠিকই, কিন্তু তার বুদ্ধি মানুষের মতো তীক্ষ্ণ। খুব তাড়াতাড়ি সে উইলের বাবার সাথে মিশে যায় এবং উইলের বাবা তার নাম দেন সিজার। ধীরে ধীরে 3 বছর কেটে যায় এবং এখন সেই শিম্পাঞ্জির বাচ্চা, যার নাম সিজার, সে অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। সে পড়তে পারে, গেম খেলে এবং একদম মানুষের মতো সব কাজ করে। ব্যাস, সে শুধু একটি কাজ করতে পারে না, আর সেটা হলো মানুষের মতো কথা বলা। কিন্তু সে মানুষের কথাবার্তা খুব ভালোভাবে বুঝতে পারে। অন্যদিকে উইলের বাবাকে দেখানো হয়, যার অ্যালঝাইমার রোগের কারণে মানসিক অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। এমনকি তার নার্সও তার খেয়াল রাখতে মানা করে দেয়। সে উইলকে বলে যে তোমার বাবার এখন হাসপাতালের প্রয়োজন, বাড়িতে তার যত্ন নেওয়া সম্ভব নয়। উইল তার বাবার অবস্থা দেখে খুব দুঃখ পায় এবং পরের দিন যখন সে ল্যাবে যায় তখন চুপি চুপি সেই ওষুধটা নিয়ে আসে, যেটা সে সিজারের মাকে এবং বাকি শিম্পাঞ্জিদের দিয়েছিল। আর এটা সে বিশেষভাবে তার বাবার অ্যালঝাইমার রোগের জন্যই বানিয়েছিল। সে জানো যে তার বাবার বাঁচা এখন অসম্ভব, তাই সেই ঝুঁকিটা নেয় এবং নিজের বাবাকে অ্যালঝাইমারের সেই ওষুধ ইনজেক্ট করে দেয়। উইলের বাবা প্রথম মানুষ হন যার উপর এই অ্যালঝাইমারের ওষুধ ব্যবহার করা হয়। উইল সারা রাত ঘুমাতে পারে না, কারণ তার ভয় লাগছিল যে তার বাবার আবার কিছু হয়ে না যায়। আর পরের দিন সকালে উইল দেখে যে তার বাবা পিয়ানো বাজাচ্ছে, তিনি সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছেন। উইল এটা দেখে খুব খুশি হয়, অর্থাৎ তার ওষুধ তার বাবাকে সম্পূর্ণ ঠিক করে দিয়েছে। অন্যদিকে আমাদের সিজারকে দেখানো হয় যে জানালা দিয়ে কিছু বাচ্চাকে সাইকেল চালাতে দেখে। সিজারেরও মন চায় যে সেও ওই বাচ্চাদের মতো সাইকেল চালাবে, তাই সে প্রতিবেশীর বাড়িতে চলে যায়। কিন্তু এই বাড়ির মালিক খুবই বদরাগী লোক ছিল। সে সিজারকে দেখে ফেলে। এখন সে সিজারকে মারার জন্য বেসবলের ব্যাট তুলে তার উপর হামলা করে, কিন্তু সে তাকে খারাপভাবে মারার আগেই এখানে উইল আর তার বাবা সিজারকে বাঁচিয়ে নেয়। উইল প্রতিবেশীকে বোঝানোর চেষ্টা করে যে এ শুধু ফেলার চেষ্টা করছিল, এতে তোমার কোনো বিপদ নেই। প্রতিবেশী বলে যে এ আমার বাচ্চাদের ক্ষতি করতে পারে, আর যদি বাঁদরের বাচ্চা আবার এখানে আসে তাহলে আমি একে মেরে ফেলবো। এখানে সিজারের পায়ে চোট লেগে গিয়েছিল, তাই উইল তাকে ডাক্তার ক্যারোলিনের কাছে নিয়ে যায়। আর যখন ক্যারোলিন তার চিকিৎসা করে তখন সে বুঝতে পারে যে এ অনেক বেশি বুদ্ধিমান, কারণ সিজার উইলের সাথে ইশারায় কথা বলছিল। শীঘ্রই উইল আর ডাক্তার
আর ক্যারোলিনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। ক্যারোলিনের সিজারকে খুব পছন্দ হয়ে যায়, তাই সে উইলের বাড়িতে আসা শুরু করে দেয়, যেখানে সে জানতে পারে যে সিজার সবসময় বাড়িতেই থাকে, তাকে বাইরে নিয়ে যাওয়া হয় না। এই জন্যই সিজার সবসময় জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। ক্যারোলিন উইলকে বলে যে আমাদের ওকে বাইরে নিয়ে যাওয়া উচিত। উইলের এই আইডিয়াটা পছন্দ হয় এবং পরের দিন উইল আর ক্যারোলিন সিজারকে কাছের একটা জঙ্গলে নিয়ে যায়, যার নাম রেডউড। সেই সুন্দর জঙ্গলটাটা সিজারের কাছে কোনো স্বর্গের চেয়ে কম ছিল না। সিজারের এই জায়গাটা খুব পছন্দ হয়, আর এভাবেই আরো 2 বছর কেটে যায়। এখন উইল আর ক্যারোলিন একে অপরের সাথে রিলেশনশিপে চলে এসেছে। সিজারও এখন বড় হয়ে গেছে, আর এরা সব সময় ওই জঙ্গলে আসে। একদিন যখন এরা রেডউড জঙ্গলে থাকে, তখন সেখানে একটা পরিবার আসে যাদের কাছে একটা কুকুর থাকে, যার গলায় বেল্ট বাঁধা ছিল। সেই কুকুরটা সিজারের দিকে ঘেউ ঘেউ করতে থাকে, যা দেখে সিজার খুব হতাশ হয়ে যায়। সিজার এই কারণে হতাশ হয় না যে কুকুরটি তার দিকে ডেকেছিল, বরং সে কুকুরের গলায় বেল্ট দেখে নেয়, আর বেল্ট তো তার গলাতে উইল বেঁধেছিল। সে উইলকে ইশারায় জিজ্ঞেস করে যে আমি কি তোমার কোনো পোষা প্রাণী? যার জবাবে উইল বলে যে না, তুমি পোষ্য নও, তুমি আমার ছেলে। কিন্তু সিজার এখন বুঝদার হয়ে গিয়েছিল। সে নিজের সম্পর্কে জানতে চাইছিল যে সে কে আর কোথা থেকে এসেছে। তাই উইল সিজারকে নিজের ল্যাবের বাইরে নিয়ে যায় আর বলে যে তোমার মা এখানে ছিল, আমরা তার উপর একটা ওষুধ ব্যবহার করেছিলাম, আর সেই ওষুধের কারণেই আজ তুমি এতটা বুদ্ধিমান। এখন সিজার নিজের সম্পর্কে সবকিছু জেনে গেছে। এরপর এরা বাড়িতে আসে, যেখানে উইলের বাবাকে দেখানো হয়, যার অ্যালঝাইমার রোগ এখন আবার আগের মতো হয়ে গেছে। সে চামচের উল্টো দিক দিয়ে খাবার খেতে শুরু করে। উইল বুঝতে পারে যে এখন এই ওষুধটা তার বাবার মস্তিষ্কে কাজ করা ছেড়ে দিয়েছে। এই কথায় উইল খুব চিন্তিত হয়। আর যখন উইল কাজে গিয়েছিল, তখন উইলের বাবার গাড়ি চালানোর মুড হয়, কিন্তু অ্যালঝাইমার রোগের কারণে সে ভুলে গিয়েছিল যে গাড়ি কিভাবে চালাতে হয়। যখন সে গাড়ি স্টার্ট করে, তখন সে গাড়ি কন্ট্রোল করতে পারে না, তাই সে সোজাসুজি গিয়ে তার প্রতিবেশীর গাড়িকে ধাক্কা মেরে দেয়। প্রতিবেশী যখন এই সব কিছু দেখে, তখন সে তাড়াতাড়ি বাইরে চলে আসে। এই সেই প্রতিবেশী যে কয়েক বছর আগে সিজারকে মেরেছিল। আর এখন সে উইলের বাবাকে কলার ধরে গাড়ি থেকে বাইরে বের করে আর তাকে মারতে শুরু করে। তখনই হঠাৎ জানালা দিয়ে সিজারের নজর তাদের উপর পড়ে, আর যখন সে দেখে যে তাদের প্রতিবেশী উইলের বাবাকে মারছে, তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে বাইরে আসে এবং তার উপর হামলা করে। সিজার এতটাই রেগে গিয়েছিল যে সে সেই প্রতিবেশীর আঙুল কেটে নেয়। এরপর তাদের প্রতিবেশী উইলের শিম্পাঞ্জি সিজারের বিরুদ্ধে কোর্টে কেস করে। এই জন্য কোর্ট এই রায় দেয় যে এখন সিজারকে বাড়িতে রাখা যাবে না। তখন এখানে অ্যানিমাল কন্ট্রোল টিম আসে এবং তারা সিজারকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে আরো অনেক শিম্পাঞ্জি থাকে। সিজারের মনে হয়েছিল সে এখানে ঘুরতে এসেছে, তাই সে অ্যাক্টিভিটি হলো দেখে খুশি ছিল, কিন্তু তার জানা ছিল না যে এখন সে এখানে চিরকালের জন্য বন্দী থাকতে চলেছে। সিজার যখন উইলকে এখান থেকে যেতে দেখে, তখন সে তার কাছে দৌড়ে আসে, কিন্তু সিজার এখন সেই জায়গাতে বন্দী হয়ে গিয়েছিল। সিজার উইলের কাছে আসে আর কাচের অন্য পাশ থেকে ইশারা করতে থাকে যে আমাকেও তোমার সাথে নিয়ে চলো, কিন্তু উইল নিরুপায় এবং সে বলে যে তোমাকে এখন এখানেই থাকতে হবে। এই কথায় সিজারের খুব কষ্ট হয় আর উইল তাকে এখানেই ছেড়ে চলে যায়। অন্যদিকে উইলের বাবাকে দেখানো হয়, যিনি আরো একবার পুরোপুরি অ্যালঝাইমারের শিকার হয়ে গেছেন, আর উইল এখন আগের চেয়েও বেশি স্ট্রং ওষুধ বানাবে যাতে সে তার বাবার রোগকে চিরকালের জন্য ঠিক করে দিতে পারে। উইল এই কথাটি তার বসকে জানায় যে ওই ওষুধটা যা আমি আগে বানিয়েছিলাম তা আমি আমার বাবার উপর ব্যবহার করেছিলাম। তিনি পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিলেন, কিন্তু বেশি সময়ের জন্য নয়। এখন তিনি আবারও দুর্বল হয়ে পড়ছেন, তাই এখন আমি আগের চেয়েও বেশি স্ট্রং ওষুধ বানাতে চাই। তখন তার বস তাকে অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে সিজারকে দেখানো হয় যে অনেক বেশি উদাস ছিল। তার আশা ছিল যে খুব তাড়াতাড়ি উইল এসে তাকে বাড়ি নিয়ে যাবে। সে সামনের দেয়ালে চক দিয়ে একটি ড্রয়িং বানায়, যা সেই জানালার নকশা ছিল যেখান দিয়ে সে তার বাড়ি থেকে বাইরে দেখত। সে তার বাড়িকে খুব বেশি মিস করছিল। এদিকে উইল দিন রাত কড়া পরিশ্রমের পর সেই ওষুধ বানিয়ে ফেলে। এখন এই ওষুধটিকে একটি শিম্পাঞ্জির উপর ব্যবহার করার প্রস্তুতি নেওয়া হয়, আর যখন ওষুধটি তার শরীরে ইনজেক্ট করা হচ্ছিল, তখনই চাপের কারণে একটি পাইপ খুলে যায়। সেখানে তাদের একজন কর্মী থাকে যার নাম ফ্র্যাঙ্কলিন। ওষুধের কিছু গ্যাস তার নাকের ভেতর চলে যায়, কারণ সে মাস্ক পরেনি। যদিও সে সময় তার উপর গ্যাসের কোনো প্রভাব পড়ে না, আর এরা সেই শিম্পাঞ্জির শরীরে ওষুধ ইনজেক্ট করে নেয়, যার পর সে শিম্পাঞ্জি অনেক বেশি বুদ্ধিমান হয়ে যায়। অর্থাৎ তাদের এই ওষুধটিও সফল হয়ে গেল। যার পর উইল আর ক্যারোলিন সিজারের সাথে দেখা করতে যায়, যাকে খুব ছোট একটি খাঁচার ভেতরে বন্দী করে রাখা হয়েছিল। এখানে সিজারের হাতে চোটও লেগে থাকে, যা দেখে উইল খুব রেগে যায় আর সেখানকার গার্ডদের ধমক দেয় যে যদি তোমরা ওর সাথে কোনো খারাপ ব্যবহার করো, তাহলে আমি তোমাদের এই জায়গা বন্ধ করিয়ে দেব। উইল আসাতে সিজার খুব খুশি ছিল, কারণ সে বুঝতে পারছিল যে উইল আজ তাকে বাড়ি ফেরত নিয়ে যাবে। কিন্তু উইল তাকে বলে যে যতক্ষণ কোর্ট আমাকে অনুমতি না দেয়, আমি তোমাকে বাড়ি ফেরত নিয়ে যেতে পারবো না। যার পর উইল এখান থেকে চলে যায় এবং সিজার অনেক বেশি উদাস হয়ে যায়। তার বাড়ির কথা খুব মনে পড়ে। এখানে তাকে নোংরা খাবার আর জেলের স্টাফ তার সাথে খুব খারাপ ব্যবহার করে। যখন উইল তার বাড়ি যায়, তখন দেখে যে তার বাবার অবস্থা অনেক বেশি খারাপ। সে
তাকে ওষুধ দিতে চায়, কিন্তু উইলের বাবা মানা করে দেয়। তিনি বলেন যে এখন আমার সময় চলে এসেছে। আর এরপর উইলের বাবার মৃত্যু হয়ে যায়। উইল তার বাবার মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়ে এবং এখন সিজার ছাড়া তার আর কেউ নেই। সে তাকে নিজের ছেলে মানে, তাই সে অনেক টাকা নিয়ে সেই জায়গায় যায় যেখানে সিজারকে বন্দী করা হয়েছিল। সেখানকার যে হেড থাকে, উইল তাকে অনেক টাকা দেয় এবং বলে যে আমি সিজারকে নিজের সাথে নিয়ে যেতে চাই। সেই জায়গার হেড এত টাকা দেখে উইলের কথা মেনে নেয়। উইল সিজারের কাছে আসে আর তাকে নিজের সাথে চলতে বলে, কিন্তু সিজার দরজা বন্ধ করে দেয়, কারণ এখন সে উইলের সাথে যেতে চায় না। যদিও সিজারের উইল থেকে আলাদা হওয়ার দুঃখ তো ছিল, কিন্তু এখন সে কারো পোষ্য হয়ে জীবন কাটাতে চাইছিল না। সে নিজের সাথে সাথে সেই জায়গায় বন্দী বাকি শিম্পাঞ্জিদেরও স্বাধীন দেখতে চাইছিল, যার পর উইলকে ফিরে আসতে হয়। রাতে সেই জায়গায় কাজ করা একটি ছেলের কিছু বন্ধু এখানে শিম্পাঞ্জিদের দেখতে আসে, আর যখন এদের মধ্যে একটি ছেলে সিজারের কাছে আসে, তখন সিজার তাকে ধরে নিজের দিকে টানে এবং তার পকেট থেকে ছুরি বের করে নেয়। সেই ছুরি দিয়ে সিজার রাতে নিজের সেলের গেট খুলে নেয়। এরপর সে সেল থেকে বেরিয়ে চুপি চুপি ছাদের রাস্তা দিয়ে সোজা উইলের বাড়িতে পৌঁছে যায়, যেখানে সে সেই নতুন ওষুধ পেয়ে যায় যা উইল অ্যালঝাইমারের নতুন রোগীদের জন্য বানিয়েছিল। আর এখন এই ওষুধ নিয়ে সে আবার সেই জায়গাতেই চলে আসে যেখানে বাকি শিম্পাঞ্জিদের বন্দী করা হয়েছিল, আর সেখানে সেই ওষুধ খুলে দেয় যাতে সব গ্যাস শিম্পাঞ্জিরা শ্বাস টেনে নেয়, যার পর সব শিম্পাঞ্জিরা সিজারের মতো বুদ্ধিমান হয়ে যায়। তাদের ভেতর ভাবার বোঝার ক্ষমতা চলে আসে। আর সিজারের প্রথম মিশনও এটাই ছিল যে সব শিম্পাঞ্জিরা আমার মতো বুদ্ধিমান হয়ে যাক, তবেই আমরা সবাই এই জায়গা থেকে পালাতে পারবো। আর সে এমনটা করতে সফল হয়ে গেল। কিন্তু অন্যদিকে ফ্র্যাঙ্কলিন, যার ভুল করে সেই গ্যাস নাকের মাধ্যমে ভেতরে চলে গিয়েছিল, তার মৃত্যু হয়ে যায়। এর মানে এই যে এই ওষুধ শুধু শিম্পাঞ্জিদের উপর কাজ করে আর মানুষদের এই ওষুধ মেরে ফেলে। অন্যদিকে সিজারকে দেখানো হয় যে এখন বাকি শিম্পাঞ্জিদের সাথে সেই জায়গা থেকে পালাতে চায়, কিন্তু তখনই সেখানকার একজন কর্মী যে সব শিম্পাঞ্জিদের খুব টর্চার করত, সে চলে আসে। আর যখন সে তার কারেন্ট দেওয়া লাঠি দিয়ে তাদের কারেন্ট লাগানোর চেষ্টা করে, তখন সিজার তার হাত ধরে নেয়। সে বলে যে তোমার নোংরা হাত আমার থেকে দূরে রাখো। আর এখানে প্রথমবারের জন্য সিজার বলে নো। এরপর সিজার তাকে ঘুষি মেরে সেখানেই ফেলে দেয় এবং বাকি সব শিম্পাঞ্জিকে আজাদ করে দেয়। সেই কর্মী উঠে আরেকবার নিজের ইলেকট্রিক স্টিক নিয়ে তাদের দিকে এগোয়, কিন্তু সিজার তার উপর প্রেসার দিয়ে জল খুলে দেয় যাতে কারেন্ট লেগে তার মৃত্যু হয়ে যায়। এরপর সিজার সব শিম্পাঞ্জিকে নিয়ে কাছের একটি চিড়িয়াখানায় পৌঁছে যায়। সে সেখানকার সব শিম্পাঞ্জিকে আজাদ করে নিজের টিমে সামিল করে নেয়। আর এখন এরা সবাই উইলের ল্যাবে পৌঁছে যায়। সেখানে অনেক শিম্পাঞ্জি থাকে, এরা তাদেরও আজাদ করে দেয়। আর এখন এদের সবার একটি টিম তৈরি হয়ে গেছে। অন্যদিকে উইল, যার সিজারের কথা খুব বেশি মনে পড়ে, সে সেই জায়গায় কল করে যেখানে সিজারকে বন্দী করে রাখা হয়েছিল, কিন্তু তার কল কেউ রিসিভ করে না। তাই সে তাড়াতাড়ি ক্যারোলিনের সাথে সেখানে পৌঁছে যায়। তারা দেখে যে এখানে তো একটাও শিম্পাঞ্জি উপস্থিত নেই। তখনই তারা একজন আহত কর্মীকে দেখতে পায়। উইল তাকে জিজ্ঞেস করে যে এখানে কি হয়েছে। সে জানায় যে তোমার সিজার সবাইকে নিজের সাথে নিয়ে গেছে, আর সে প্রথমবার কথাও বলেছিল। এটা শুনে উইল অনেক বেশি চিন্তিত হয়ে যায়। আর এখন সে বুঝতে পারে যে সিজার তার সব সাথীদের সাথে রেডউড যাচ্ছে, যেখানে ছোটবেলায় তাকে নিয়ে যাওয়া হতো। সিজার শহরের রাস্তা দিয়ে তার সাথীদের সাথে সামনের দিকে এগোচ্ছিল। রাস্তায় একটি ব্রিজ আসে যেখানে পুলিশ তাদের রাস্তা আটকে নেয়। আর এরপর শিম্পাঞ্জি আর পুলিশের মধ্যে একটি খুব বড় ফাইট হয়। যদিও সিজারের উদ্দেশ্য মানুষদের আঘাত করা ছিল না, বরং নিজের শিম্পাঞ্জি ভাইদের আজাদ করে তাদের রেডউড জঙ্গল পর্যন্ত পৌঁছানো ছিল। তাদের উপর হেলিকপ্টার থেকে হামলা করা হয়। আর যখন সিজারের ক্ষতি হতে যাচ্ছিল, তখনই সেখানে একটি গরিলা হেলিকপ্টারের উপর লাফিয়ে পড়ে আর হেলিকপ্টারটিকে ক্র্যাশ করে দেয়, যাতে তার প্রাণ চলে যায়। আর তখনই সেখানে কোবা নামের শিম্পাঞ্জি আসে। কোবা সেই শিম্পাঞ্জি যার শরীরে ল্যাবে এক্সপেরিমেন্ট করা হয়েছিল, যে ওই লোকটিকে মেরে দেয় যে হেলিকপ্টার থেকে তাদের উপর গুলি চালাচ্ছিল। এখানে যখন একটি গরিলা পুলিশকে ছিঁড়ে ফেলতে যাচ্ছিল, তখন সিজার তাকে থামিয়ে নেয়, কারণ সিজার পুলিশদের আটকাতে চাইছিল, তাদের মারতে নয়। এখন এরা সবাই ব্রিজ ক্রস করে রেডউড পার্কে পৌঁছে যায়, যেখানে উইলও কিছুক্ষণ পর পৌঁছে যায়। সে সিজারকে ডাকতে শুরু করে। এই সময় একটি অন্য শিম্পাঞ্জি উইলের উপর হামলা করতে যাচ্ছিল, যে তখনই সিজার তাকে থামায়। উইল সিজারকে বলে যে তুমি আমার সাথে বাড়ি চলো, রাগ ছেড়ে দাও, না হলে পুলিশ তোমাদের সবাইকে মেরে ফেলবে। সিজার উইলকে জড়িয়ে ধরে আর তার কানে বলে যে এখন এটাই আমার বাড়ি। আর উইল বুঝতে পারে যে সিজার তার দুনিয়া পেয়ে গেছে, সে তার সাথে ফিরে আসবে না। উইল সিজারকে বলে ঠিক আছে, এটা তোমার জীবন, বাঁচো একে। যার পর উইল সিজারকে এখানেই ছেড়ে যায়। এখন সিজার আর তার সাথীদের এটা একটা নতুন দুনিয়া, আর সিজার এদের সবার লিডার। অন্যদিকে আমাদের উইলের প্রতিবেশীকে দেখানো হয় যার আঙুল সিজার কেটেছিল, আর হঠাৎ তার নাক থেকে রক্ত বের হতে শুরু করে। আসলে ফ্র্যাঙ্কলিন, যে উইলের সহকর্মী ছিল, যে এক্সপেরিমেন্ট চলাকালীন গ্যাস ইনহেল করে নিয়েছিল, সে এই সবকিছু বলার জন্য উইলের বাড়ি এসেছিল। কিন্তু উইল বাড়িতে না থাকায় ফ্র্যাঙ্কলিন তার প্রতিবেশীর কাছে গিয়েছিল। হঠাৎ তার কাশি আসে, যাতে রক্তের ছিটে তার উপর পড়ে যায়, আর এখন সেও ওই ভাইরাসে ইনফেক্টেড। আসলে এ একজন
একজন পাইলট যে ইন্টারন্যাশনাল ফ্লাইট ওড়ায়, এর মানে সে এই ভাইরাস পুরো দুনিয়াতে ছড়িয়ে দেবে, যাতে পুরো দুনিয়া বদলে যাবে। আর হয়ও এমনটাই। এই মুভির সেকেন্ড পার্ট 2014 সালে এসেছিল, যাতে দেখানো হয় যে ভাইরাস ছড়ানোর আজ 10 বছর হয়ে গেছে, আর দুনিয়া থেকে মানুষদের অনেক বড় জনসংখ্যা শেষ হয়ে গেছে। যেখানে একদিকে মানুষদের জনসংখ্যা কম হচ্ছিল, অন্যদিকে শিম্পাঞ্জিদের জেনারেশন বেড়েই চলেছিল। এরা সবাই ওই জঙ্গলে পুরোপুরিভাবে ছড়িয়ে পড়েছিল, আর তারা সবাই এখন আগের চেয়েও বেশি স্ট্রং হয়ে গিয়েছিল। এখানে আমাদের সিজারকে দেখানো হয়, সে এখনো সব শিম্পাঞ্জিদের লিডার, আর এই জঙ্গলে সিজারেরই রাজত্ব চলে। এই জঙ্গলে এখন মানুষদের আসা নিষেধ। সিজারের এখন একটি ছেলে হয়ে গেছে, যার নাম ব্লু আই। একদিন সিজারের ছেলে যখন তার বন্ধুর সাথে জঙ্গলে ঘুরছিল, তখনই তাদের সামনে এক মানুষ চলে আসে, যে জঙ্গলে তার টিমের সাথে হাইড্রো ইলেকট্রিক ড্যাম দেখছিল, যাতে পুরো শহরকে ইলেকট্রিসিটি পুনরায় দেওয়া যেতে পারে। আর এই ড্যাম শিম্পাঞ্জিদের এলাকায়। সেই লোকটি যখন সিজারের ছেলে ব্লু আই এবং তার বন্ধুকে দেখে, তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর নিজের বন্দুক বের করে নেয়। সিজারের ছেলেও গর্জন করতে থাকে। সেই লোকটি ভয় পেয়ে গুলি চালিয়ে দেয়, যাতে সিজারের ছেলের বন্ধু আহত হয়ে যায়। গুলির আওয়াজ শুনে সব শিম্পাঞ্জিরা এখানে চলে আসে। সাথে যে লোকটি গুলি চালিয়েছিল তার সাথীরাও চলে আসে, যারা এখানে ড্যাম খুঁজছিল। শিম্পাঞ্জিরা তাদের মারতে চায়। তারা সবাই ওই লোকগুলোর ওপর অনেক বেশি রাগী থাকে। তখনই মানুষদের গ্রুপের লিডার সামনে আসে, যার নাম ম্যালকম। সে সিজারের সাথে কথা বলে। সে তাকে জানায় যে আমরা এখানে কাউকে ক্ষতি করার জন্য আসিনি, আমরা তো ব্যাস এখানে শুধু শহরের বিদ্যুৎ ঠিক করার জন্য ড্যাম খুঁজছি। সিজার তাকে বলে, চলো ঠিক আছে, এইবার তোমরা এসেছো, কিন্তু পুনরায় এখানে এসো না, তোমরা সবাই এখান থেকে চলে যাও। এখন তারা সবাই এখান থেকে চলে যায়। আর এই শিম্পাঞ্জিদের মধ্যেই যে কোবা থাকে, যার উপর কখনো মানুষেরা এক্সপেরিমেন্ট করেছিল, যে মানুষদের অনেক বেশি ঘৃণা করে, সে সব শিম্পাঞ্জিদের বলে যে মানুষ পুনরায় আমাদের এলাকায় চলে এসেছে তারা আমাদের আবার ক্ষতি করবে, তাই মানুষদের আমাদের শক্তি দেখাতে হবে। আর সিজারও এখন তার কথায় চলে আসে, এবং এরা সবাই সিদ্ধান্ত নেয় যে এরা মানুষদের বস্তিতে যাবে। আর এখন সিজার নিজের ঘোড়ায় বসে সবার আগে থাকে, তার সাথে সব শিম্পাঞ্জিরা মানুষদের এলাকায় যায়। এখানে দেখানো হয় যে আগে আলোয় চমকানো একটি সুন্দর শহর ছিল, এখন তা পুরোপুরি বিরান হয়ে গেছে। এখানে টেকনোলজি আর অনেক কিছু এখন পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। সিজার তার পুরো সেনাদল নিয়ে মানুষদের এলাকায় পৌঁছে যায়, যেখানে ম্যালকম আরেকবার সিজারের সামনে আসে। আর সে সিজারকে বলে যে আমরা তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। সিজার বলে যে আজকের পর যদি আমাদের এলাকায় কেউ আসে, তাহলে আমরা তাকে মেরে ফেলবো। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি মানুষেরা পুনরায় আমাদের এলাকায় আসার চেষ্টা করে, তাহলে আমরা কাউকে ছাড়ব না। এখানে কোবাও থাকে। কোবা চায় যে সে মানুষদের সাথে যুদ্ধ করুক, কিন্তু সিজার মানুষদের ওয়ার্নিং দিয়ে এখান থেকে পুরো সেনার সাথে বেরিয়ে যায়। অন্যদিকে ম্যালকমকে দেখানো হয় যে অনেক বেশি চিন্তিত থাকে, কারণ যে জায়গায় এরা থাকছিল সেখানে বিদ্যুৎ ছিল না, এবং তাদের পাওয়ার প্ল্যান্ট ঠিক ওই জায়গাতেই ছিল যেখানে শিম্পাঞ্জিদের এলাকা ছিল। সেখানে যাওয়া মানে নিজের মৃত্যুকে দাওয়াত দেওয়া। কিন্তু সারা জীবন এরা বিনা বিদ্যুতে তো থাকতে পারত না, তাই তাদের যে কোনো মূল্যে সেখানে গিয়ে বিদ্যুৎ ঠিক করতে হতো। ম্যালকম তার সিনিয়রকে বলে যে আমাদের একবার সিজারের সাথে কথা বলে দেখা উচিত, কি জানি সে আমাদের কষ্টটা বুঝতে পারে। যার পর ম্যালকম তার পরিবার আর একটি গ্রুপ নিয়ে সেখানে জঙ্গলের বাইরে পৌঁছে যায়। ম্যালকম যখন সিজারকে তার সমস্ত পরিস্থিতির কথা জানায়, তখন সিজার বুঝতে পারে, কারণ সে মানুষদের সাথে থেকেছে। সে জানে যে বিদ্যুতের মানে কি আর মানুষদের জন্য তা কতটা জরুরি। সিজার বলে ঠিক আছে, তোমরা ভেতরে আসতে পারো, তবে এক শর্তে, তোমাদের সব অস্ত্র আমাদের হাতে তুলে দিতে হবে। ম্যালকম রাজি হয়ে যায়, আর এখন নিজের টিমের সাথে সে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে পাওয়ার প্ল্যান্ট আছে। আর এরপর এরা সেখানে কাজ করা শুরু করে দেয়। ম্যালকমের স্ত্রী আর তার ছেলে শিম্পাঞ্জিদের বাচ্চাদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। আর যখন এরা পাওয়ার প্ল্যান্টে কাজ করছিল, তখনই একটি শিম্পাঞ্জি সেখানে লুকানো একটি বন্দুক পায়, আর সেই বন্দুক সোজা সে নিয়ে যায় সিজারের কাছে। আর যখন সিজার জানতে পারে যে মানুষেরা নিজেদের সাথে লুকিয়ে এখানে বন্দুক এনেছে, তখন তার রাগ আরেকবার ভড়কে যায়, আর সে ম্যালকম ও তার সাথীদের বলে তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও। কিন্তু তখনই সিজার জানতে পারে যে তার স্ত্রী যে অনেক দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিল, ম্যালকমের স্ত্রী তাকে ওষুধ দিয়েছিল, যাতে এখন সে পুরোপুরি ঠিক হয়ে গেছে। এটা দেখে সিজার মানুষদের আরো একটি সুযোগ দেয়। সে বলে তোমাদের কাছে আরো একদিন আছে, তোমরা এই পুরো পাওয়ার প্ল্যান্ট ঠিক করতে পারো, আর এরপর এখান থেকে চলে যাবে। আসলে ম্যালকমের একজন সাথী, যে কখনো একজন পুলিশ অফিসার ছিল, সে শিম্পাঞ্জিদের উপর একদমই ভরসা করে না, সে তাদের ঘৃণা করে। আর সে এখানে বন্দুক নিয়ে এসেছিল, তাদের কাছে আরো বন্দুক থাকে। আর যখন এরা বন্দুক একে অপরকে পাশ করছিল, তখন উপর থেকে কোবা দেখে ফেলে। কোবা রাগে লাল হয়ে যায় যে এই মানুষেরা তো একদমই ভরসার যোগ্য নয়। আর কোবা মানুষদের অনেক বেশি ঘৃণা করে, আর সে তাড়াতাড়ি সিজারের কাছে যায়। সে তাকে জানায় যে মানুষদের কাছে আরো অস্ত্র আছে, মানুষ ভরসার যোগ্য নয়, তোমাকে তাদের আমাদের এলাকা থেকে বের করতে হবে। যার উপর সিজার তাকে ধৈর্য ধরতে বলে। এই কথায় কোবার রাগ আসে। সে বলে তোমার নিজের সাথীদের একদমই পরোয়া নেই, তুমি মানুষদের ভালোবাসো, কারণ তুমিও তাদেরই একজন। আর এখন সিজারের এই কথায় রাগ আসে এবং সে কোবার উপর
হামলা করে দেয়। সিজার তাকে খুব খারাপভাবে আহত করে দেয়। কোবা এখন প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। সে এখান থেকে সোজা সেই জায়গায় যায় যেখানে মানুষেরা আর তাদের অস্ত্র আছে। সে সেখান থেকে মানুষদের অস্ত্র নেয় আর অনেক মানুষকে মেরে ফেলে। আর তাদের মারার পর সে আবার নিজের এলাকায় আসে, যেখানে সে নিজেরই শিম্পাঞ্জিদের অনেকগুলো ঘরে আগুন লাগিয়ে দেয়। আর যখন সুযোগ দেখে যে সিজার একদম একা, তার কাছে কেউ নেই, তখন সে চুপি চুপি সিজারকেও গুলি করে দেয়। সিজার ওখানেই ঝোপের মধ্যে পড়ে যায়। এরপর কোবা এখন সব শিম্পাঞ্জিদের কাছে যায় আর বলে, মানুষেরা আমাদের ঘর জ্বালিয়ে দিয়েছে আর আমাদের লিডার সিজারকেও মেরে দিয়েছে। তারা আমাদের উপর হামলা করছে, আমাদের তাদের শিক্ষা দিতে হবে। কোবা মানুষদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেয়। সাথে সে এটাও ঘোষণা করে যে এখন আমি তোমাদের সবার লিডার। এটা সবাই মেনে নেয় এবং মানুষদের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যায়। অন্যদিকে মানুষদের দেখানো হয় যেখানে তাদের ঘরে এখন আলো চলে এসেছে, কারণ পাওয়ার প্ল্যান্ট ঠিক হয়ে গেছে। তারা সবাই একসাথে মিলে এনজয় করছিল। ঠিক তখনই কোবা তার পুরো সেনা দলের সাথে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে মানুষদের অস্ত্র রয়েছে। সবার প্রথমে এই শিম্পাঞ্জিরা মানুষদের অস্ত্র লুট করে এবং এরপর ওই অস্ত্র দিয়েই মানুষদের উপর হামলা করে দেয়। অনেক মানুষকে মেরে ফেলা হয়। এখানে ওই ছোট শিম্পাঞ্জিটিও থাকে, যাকে জঙ্গলে একজন মানুষ গুলি করেছিল। আর এখন কোবা তাকে অস্ত্র দেয় আর বলে, তোমাকে মানুষদের মারতে হবে। কিন্তু সে মানা করে দেয়, কারণ সিজার তাকে শিখিয়েছিল যে কখনো কোনো মানুষের উপর বিনা কারণে হামলা করবে না। আর যখন সেই বাচ্চা কোবার অর্ডার মানে না, তখন কোবা তাকে মেরে ফেলে। পাশাপাশি যে শিম্পাঞ্জিরা তার নির্দেশ মানে না, সে তাদের বন্দী করে নেয়। অন্যদিকে জঙ্গলে ম্যালকম আর তার স্ত্রী শহরের দিকে আসছিল। তখনই সেখানে তারা সিজারকে দেখতে পায়, যে খুব খারাপভাবে আহত ছিল। তারা সিজারকে নিজেদের গাড়িতে বসিয়ে নিজেদের বাড়িতে নিয়ে আসে। তারা তার ট্রিটমেন্ট করে এবং সিজারের ভালোভাবে খেয়াল রাখে, যাতে সিজারের শরীরে পুনরায় প্রাণ ফিরে আসে। সিজারের জ্ঞান ফেরার পর সে তাদের জানায় যে আমার উপর হামলা আমার সাথী করেছে, যার নাম কোবা। ম্যালকমও এখানে পুরো বিষয়টা বুঝতে পারে। সিজার পুরোপুরিভাবে ঠিক ছিল না, তাই তাকে পুরোপুরি রিকভার করার জন্য ম্যালকম ওষুধ আনার জন্য স্টোরে যায়। আর তখনই তার সামনে সিজারের ছেলে চলে আসে, যার হাতে বন্দুক থাকে। সে ম্যালকমকে শুট করতে যাচ্ছিল, যে ম্যালকম তাকে জানিয়ে দেয়, তোমার বাবা সিজার এখনো বেঁচে আছে, সে আমাদের কাছে আছে। আর তাকে আর কেউ নয়, বরং কোবা শুট করেছে। এরপর ম্যালকম সিজারের ছেলেকে নিজের বাড়িতে নিয়ে আসে। সে নিজের বাবাকে জীবিত দেখে খুব খুশি হয়ে যায়, যেখানে সিজারের ছেলে সিজারকে জানায় যে কিভাবে কোবা নিজেকে লিডার বানিয়েছে এবং সে বাইরের দুনিয়ায় মাসুম মানুষের প্রাণ নিয়েছে। সিজারের ছেলেও এখন জেনে গেছে যে তার বাবা সিজারের উপর আর কেউ নয়, বরং কোবা গুলি চালিয়েছে। তাই এখন সে ফিরে ওই জায়গাতেই যায় যেখানে কোবা মানুষদের আর অনেক শিম্পাঞ্জিদের বন্দী বানিয়ে রেখেছে। সিজারের ছেলে সবাইকে আজাদ করে দেয়। ম্যালকমও তাদের সাহায্য করে এবং সে তাদের সবাইকে টাওয়ারের ভেতরে নিয়ে আসে, যেখানে তার দেখা ওই পুলিশ অফিসারের সাথেই হয়। ওই অফিসার ম্যালকমকে জানায় যে ইলেকট্রিসিটি আসার পর আমি রেডিও দিয়ে আর্মির সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি, আর খুব জলদি অনেক বড় আর্মির সেনাদল এখানে আসতে চলেছে, যারা সব শিম্পাঞ্জিদের শেষ করে দিবে। সাথে সে এটাও জানায় যে আমি টাওয়ারের উপর অনেকগুলো বম্বও ফিট করে দিয়েছি, যাতে যখন শিম্পাঞ্জিরা টাওয়ারের উপর উঠবে তখন আমি বম্ব ব্লাস্ট করে ওই সব শিম্পাঞ্জিদের মেরে ফেলবো। যদিও এতে তার নিজেরও প্রাণ চলে যাবে, তার হাতে রিমোট কন্ট্রোল থাকে। আর এখন এটা দেখার পর ম্যালকম আর সব মানুষেরা সেখান থেকে পালাতে শুরু করে দেয়। অন্যদিকে সিজারকে দেখানো হয় যে এখন এখানে পৌঁছে গেছে। তার মোকাবিলা কোবার সাথে হয় আর কোবা ও তার মাঝে ফাইট শুরু হয়ে যায়। সিজারকে জীবিত দেখে বাকি শিম্পাঞ্জিরাও কোবার গাদ্দারি বুঝে যায়। অন্যদিকে আমাদের ওই পুলিশ অফিসারকে দেখানো হয় যে শহরের একটা অংশকে বম্ব দিয়ে ব্লাস্ট করে দেয়, যাতে অনেক শিম্পাঞ্জি মারা যায়। কিন্তু কোবা, সিজার আর তার অনেক সাথী এখনো বেঁচে আছে। যখন কোবা দেখে যে অনেক শিম্পাঞ্জি পুনরায় সিজারকে সাপোর্ট করতে শুরু করেছে, তখন সে তাদের সবার উপর গুলি চালাতে শুরু করে দেয়। তখনই সিজার বেশ উঁচু থেকে কোবার উপর হামলা করে দেয় এবং তাকে বিল্ডিং থেকে নিচে ধাক্কা দিয়ে দেয়। কোবা লোহার রড ধরে ঝুলে পড়ে। এখন সে সিজারকে বলে, প্লিজ আমাকে বাঁচাও, যার পর সিজার তার হাত ধরে নেয়। কিন্তু কোবা যা করেছে তা ক্ষমা করা যায় না। এই জন্য সিজার তার হাত ছেড়ে দিয়ে তাকে নিচে ফেলে দেয়, যাতে তার মৃত্যু হয়ে যায়। আর এখন ম্যালকম আর সিজার একে অপরের সামনে থাকে। এরা দুজন একে অপরের সাথে হাত মেলায়, অর্থাৎ এরা দুজন এখন ভালো বন্ধু, যেমনটা কখনো সিজার উইলের ছিল। ম্যালকম সিজারকে জানায় যে খুব জলদি এখানে আর্মি আসতে চলেছে, তোমাদের সবাইকে এখান থেকে বেরোতে হবে যাতে এই যুদ্ধকে থামানো যায়। সিজার বলে যে এখন মানুষ আর শিম্পাঞ্জিদের মাঝে যে যুদ্ধ শুরু হয়েছে তা কখনো শেষ করা যাবে না। এরই সাথে এই গল্পটি শেষ হয়ে যায়।